র্যাঙ্কিং করতে বসলাম। বাংলাদেশের সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচে যেই পারফরমেন্সগুলো আমরা দেখলাম সেটার বেসিসে আমরা প্রত্যেকটা প্লেয়ারকে এখন র্যাঙ্ক করব 10-এর মধ্যে। 6 হচ্ছে অ্যাভারেজ, 6-এর নিচে মানে বিলো অ্যাভারেজ, 6-এর উপরে মানে হচ্ছে অ্যাবাভ অ্যাভারেজ পারফরমেন্স। সেই হিসেবে বাংলাদেশের প্লেয়ারদেরকে র্যাঙ্ক করতে চাই। ডেফিনেটলি আপনারা জানেন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ম্যাচটা 1-0 গোলে হেরে গেছে, তবে অ্যাওয়েতে বাংলাদেশের এই পারফরমেন্সটা অনেকটা এনকারেজিং বলা যায় এবং এই পারফরমেন্সটার মাধ্যমে বাংলাদেশ একটা ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট দিয়ে যদিও তাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ক্যাম্পেইনটা শেষ করলো, তবে যে শেষটা হয়েছে একটা ন্যারো ডিফিট সিঙ্গাপুরের সাথে, এটার মধ্যেও বেশ কিছু এনকারেজিং পয়েন্টস হয়তো আছে এবং বেশ কিছু প্রশ্নের জবাবও আছে, যেটা পরবর্তীতে বাংলাদেশ খেলতে নামার আগে যদি সলভ করা যায় তাহলে কিন্তু এর থেকে অনেক বেটার রেজাল্ট নিয়ে আসা পসিবল হবে। আমরা একদম শুরু থেকে যাই, স্টার্টিং 11-এর কিপিং পজিশন থেকে মিতুল মার্মা আজকে বেশ ভালো সেভ করেছেন কয়েকটা। ইকসান ফান্দি খুব শক্ত কিছু শট মেরেছিলেন, অন টার্গেটও বেশ কিছু শট ছিল, বেশ জরুর উপর এসেছিল, সেগুলোকে তিনি আসলে ভালোভাবেই সেভ করতে পেরেছেন। যে ক্রসগুলো আসছিল এরিয়াল ডেলিভারিজ কয়েকটা ভালো মতন গ্রিপ করেছেন, কয়েকটা পাঞ্চ আউট করেছেন। খুব বেশি যে কষ্ট করতে হয়েছে তাকে সেটা কিন্তু বলা যাবে না, সিঙ্গাপুর আসলে খুব বেশি অপরচুনিটি তৈরি করতে পারেও নাই। সো মিতুল মার্মা হ্যাড আ গুড গেম ওভারঅল। তবে ওই যে গোলটা বাংলাদেশ কনসিড করেছে সেখানেও মিতুল মার্মা হয়তো আর একটু বেটার করতে পারতেন প্রবাবলি, কারণ ইনিশিয়ালি তার যে সেভটা ছিল সেই সেভ থেকেই কিন্তু ওই রিবাউন্ডে বেসিক্যালি সিঙ্গাপুরের অপরচুনিটার পায় গোল দেয়ার, বাট ওই জায়গায় আমি জানি না এর চেয়ে বেশি হয়তো মিতুল কি করতে পারতেন, হয়তো আর একটু দূরে অ্যাওয়ে ফ্রম দ্য সিঙ্গাপুর প্লেয়ার্স তিনি বলটাকে হয়তো পাঠাতে পারতেন, সেটা হলে হয়তো আর একটু বেটার হতো। বাট 6/10 মিতুল মার্মার জন্য। দুই সেন্টার ব্যাকের কাছে আসে শাকিল আহাদ তপু, তাকে আমি দিতে চাই, কত দিব, তাকে আমি দিতে চাই 5.5/10, কারণ শাকিল আহাদ তপুকে আজকে আমার মনে হয়েছে যে ফিজিক্যালি একটু ড্রেইনড এবং এই ইন্টারন্যাশনাল লেভেলে যতটুকু ফিজিক্যাল হওয়া প্রয়োজন একজন সেন্টার ব্যাকের, সেই ব্যাপারটায় তার যে ঘাটতির জায়গা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই সাথে তার পাসিংটাও যে খুব একটা ভালো গিয়েছে বলা যাবে না, সেফ অ্যান্ড সাউন্ড পাসগুলো ঠিকঠাক দিতে পেরেছেন, তবে এমন অনেক সিচুয়েশন হয়েছিল যেখানে আর একটু বেটার অবস্থায় ক্লিয়ার করতে পারতেন। তিনি একেবারেই ওয়াইল্ডলি বলগুলোকে ক্লিয়ার আউট করছিলেন শুধুমাত্র সেফটি ফার্স্ট ফ্যাক্টর চিন্তা করে, এবং যতবার ইকসান ফান্দির সঙ্গে তার একটা কলিশন হয়েছে বা তাকে চেক করতে হয়েছে, মার্ক করতে হয়েছে, ততবারই দেখেছি যে তিনি ফিজিক্যাল ব্যাটেলটা হেরে যাচ্ছেন। ইকসান ফান্দির সঙ্গে জিতে যাওয়া খুব সহজ না, তবে একজন সেন্টার ব্যাকেরই আসলে মূল কাজ হওয়ার কথা ফিজিক্যালি ডমিনেট করার চেষ্টা করা ওই ফরওয়ার্ডদেরকে, এবং সেটা তিনি আজকে আসলে করতে ব্যর্থ হয়েছেন, সে কারণেই বিলো অ্যাভারেজ 5.5। তারিক কাজীকে আমি আসলে বেটার রেটিং দিতে চাই, তারিক কাজীকে আমি 6 দিতে চাই 10-এ। তারিক কাজী হ্যাড আ মাচ বেটার গেম। ভিয়েতনামের সঙ্গে ম্যাচে ডিসঅ্যাপয়েন্টিং ছিল, বাট এই ম্যাচটাতে তারিক কাজী আসলে দেখিয়েছেন যে তার ওই ফিজিক্যাল প্রাওয়েসটা মানে দেখাতে পেরেছেন প্রপারলি। শাকিল আহাদ তপুর আসলে তারিক কাজীর পারফরমেন্সটা দেখে অনেক কিছু আসলে শেখার রয়েছে। সো তারিককে আমি একটা প্রপার অ্যাভারেজ 6/10 দিচ্ছি। আমরা ফুল ব্যাকে যাই, জায়ান আহমেদ চমৎকার একটা গেম সে খেলেছে, তাকে আমি 6.5 দিচ্ছি 10-এ। 6.5/10 বিকজ হি ওয়াজ ভেরি ব্রাইট, এবং শুরু থেকে আমরা দেখছিলাম যে জায়ান যে রানগুলো নিচ্ছিল খুবই এফেক্টিভ রান ছিল ফ্রম দ্য লেফট। ফাহিমের সাথে তার কম্বিনেশন প্লে অতটা ভালো না হলেও সমিতের সাথে কম্বাইন করতে পারছিল, মুরসালিন যখন নিচে নেমে আসছিল বা হামজা যখন একটু বায়ে আসছিল তার সঙ্গে কিন্তু ভালো কম্বিনেশনও হচ্ছিল, এবং জায়ানকে দেখে মনে হয় যে সেটা প্রপার অ্যাটাকিং ফুলব্যাক হওয়ার সামর্থ্য তার আছে, ইভেন হয়তো উইংয়েও খেলার সামর্থ্য তার রয়েছে তাকে যদি সেভাবে বিল্ড করা যায়। ডিফেন্সিভলি একটু মনে হয়েছে যে সাসেপ্টেবল আছে, কারণ একবার উপরে উঠে গেলে আবারও যে ট্র্যাক ব্যাক করে নিচে নামতে হবে বেশ কয়েকবার কিন্তু তার সময় লেগেছে, এবং সেই কারণে সেই জায়গায় সিঙ্গাপুরের প্লেয়াররা কিন্তু কিছু স্পেস পেয়েছিলেন। তারপরও 6.5/10 জায়ান আহমেদ এই বয়সে যা করেছেন দুর্দান্ত। সাদউদ্দিন তাকে আমি 5.5 দিতে চাই 10-এ। বিলো অ্যাভারেজ পারফরমেন্স এ কারণেই, কারণ সাদউদ্দিন আসলে প্রথম হাফে লাল কার্ডও খেয়ে যেতে পারতেন যদি ভিএআর থাকতো। খুব খারাপ একটা ট্যাকেল তিনি করেছিলেন, প্রতিপক্ষের একজনের একেবারে অ্যাঙ্কেলের উপর পা বসিয়ে দিয়েছিলেন। তার এনার্জি খুব ভালো ছিল, পুরো ম্যাচে 90 মিনিট খেলেছেন, শেষে একটা হলুদ কার্ড খেতেই হয়েছে তাকে। প্রথমার্ধে ওই ট্যাকেলটার জন্য কোনো কার্ডই খান নাই, এটাই অবাক করার ব্যাপার। দ্বিতীয় হাফে একটা ইয়েলো কার্ড সাদ খেয়েছেন, বাট তার এনার্জিটাকে প্রশংসা করলেও এনার্জি ছাড়া আসলে ফুটবলিং সেন্সে তিনি আসলে তেমন কিছু কন্ট্রিবিউট করতে পারেন নাই এই ম্যাচটার মধ্যে। তার টেকনিক্যালিটির জায়গা থেকে অনেকটাই ল্যাকিং রয়েছে, সেটা কিন্তু দেখেই বোঝা যায়। তার যে কিছু শটও আমরা দেখলাম, কিছু ক্রস নেওয়ার অ্যাটেম্প্ট দেখলাম, কোনোটাই আসলে ঠিকভাবে তিনি এক্সিকিউট করতে পারেন নাই। সো অন দ্য বল খুব একটা সুবিধাজনক অবস্থায় তিনি নেই, বাট অফকোর্স তার এনার্জিটাই তাকে আসলে দলের মধ্যে রেখে দেয়। 5.5 ফর সাদউদ্দিন। মিডফিল্ডে যাই, হামজা চৌধুরী আমার ম্যান অফ দ্য ম্যাচ, 7/10। প্রথম 65 মিনিট এই ম্যাচের সে হচ্ছে ডিফেন্সিভ রোল প্লে করেছে, পরের 25 মিনিট অফেন্সিভ রোলে ছিল। দুইটা রোলেই হামজা চৌধুরী ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অ্যামাং অল দোজ
22 প্লেয়ার্স ইন দ্য গ্রাউন্ড, সেটা একদম দেখেই বোঝা যাচ্ছিল, এভিডেন্ট। ডিফেন্ড করার সময় চমৎকার কিছু ট্যাকলিং, ডিফেন্ড করার সময় বল যখন পায়ে ছিল তখন চমৎকার ডিস্ট্রিবিউশন, আর যখন অ্যাটাকিং ফরওয়ার্ডে গিয়েছেন হামজা, সেখান থেকে ক্রস, সেখান থেকে শট, সেখান থেকে হেডের ডিফ্লেকশন, অনেক কিছুই হামজা করে ফেলেছেন ওই অল্প একটু সময়ের ভিতরে। সো হি পুট আপ আ কমপ্লিট পারফরমেন্স। আমার মনে হয় যে দুইটা হামজা আমাদের দলে থাকলে খুব ভালো হতো, বাট হামজা গেটস 7/10 আমার র্যাঙ্কিং পয়েন্টস অনুযায়ী। আমরা এরপর চলে যাই ক্যাপ্টেন সোহেল রানা সিনিয়র, তার কাছে এই পুরো ম্যাচে সবচেয়ে কম রেটিং পয়েন্ট আমি তাকে দিতে চাই, 4/10। কারণ সোহেল রানা মোটামুটি 90 মিনিটে ইনভিজিবলই ছিলেন। তিনি যখন মাঠে নামছেন দলের সঙ্গে, দলকে লিড করছেন বা জাতীয় সঙ্গীত গাচ্ছেন, সেই সময় তাকে দেখা যাচ্ছিল। এছাড়া পুরো ম্যাচের মধ্যে কিন্তু তাকে আমরা দেখিনি। যে 2-1 বার বা 3-4 বার দেখেছি, সেই প্রত্যেকবারই আমরা দেখেছি তার একটা ভুল করার কারণে, একটা ভুল পাস দিচ্ছেন, ইন্টারসেপ্টেড হয়ে যাচ্ছেন, ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, এই সব কাজের জন্যই তাকে আমরা দেখেছি পুরো ম্যাচের মধ্যে 4-5টা বার। সো তাকে আমি 4-এর বেশি আসলে দিতে পারছি না। 4ও অনেকে বলবেন যে হয়তো একটু বেশি গ্রেসফুল হয়ে দিয়ে ফেলছি, বাট অফকোর্স তার এন্ডেভার, তার এন্টারপ্রাইজ, তার এনার্জি থাকেই, কিন্তু ডিসিশন মেকিং এর জায়গায়, বুদ্ধি খাটানোর জায়গায়, এক্সিকিউট করার জায়গায় সেখানে কিন্তু তিনি আজকে মিজারেবলি ফেল করেছেন বলা যায়। সো 4/10 সোহেল রানা সিনিয়রের জন্য। সমিত সোম আরও একটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স আমি বলবো, যে আমার মনে হয় যে তিনি ফুললি ফিট আছেন কিনা সেটা নিয়ে আসলেই প্রশ্ন করা যেতে পারে। তিনি আগেভাগে চলে এসেছিলেন বাংলাদেশের ক্যাম্পে জয়েন করার জন্য, এবং ভিয়েতনামের ম্যাচটার মধ্যেও তাকে রাস্টি মনে হয়েছে, আজকেও মনে হয়েছে যে একটু অফ পেস, মানে খুব একটা তার স্বাভাবিক যে ছন্দটা আমরা দেখেছিলাম তিনি যখন ক্যানাডিয়ান লিগে রেগুলারলি খেলতেন, সেই সময়কার সমিত সোম আর এখনের সমিত সোমের মধ্যে একটু কিন্তু তফাৎ আমি দেখতে পাচ্ছি, একটা রাস্টিনেস তার মধ্যে আছে। আজকেও বেশ কিছু মিসপ্লেস পাস, কিছু ভুল সিদ্ধান্ত, সামনে রান নেওয়ার সুযোগ থাকার পরও তিনি আসলে তার সামনের অপোনেন্টকে কাটিয়ে যেতে পারেননি, এরকমও কিছু ইনস্ট্যান্স হয়েছে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ওয়াজ অফ পেস, তাকে আমরা বিলো অ্যাভারেজ 5.5 দিতে পারি। আমরা উইংয়ে চলে যাই, প্রথমে ফাহমিদুলের কাছেই যাই। রাইট উইংয়ে খেলেছে সে আজকে, ভালো খেলেছে, গুড পারফরমেন্স। বেশ কয়েকবার অপোনেন্টের লেফট ব্যাককে বিট করেছিল প্রথম হাফে, এবং প্রথম হাফে বেশ ব্রাইট মনে হচ্ছিল ফাহমিদুলকে। তবে যত ম্যাচ গড়িয়েছে ফাহমিদুলের ফার্স্ট টাচের সমস্যা চোখে পড়লো, ফাহমিদুলের ফিজিক্যালিটির সমস্যা চোখে পড়লো, এবং সেই সাথে অনেক সময় দেখা গিয়েছে যে ফাহমিদুল বলটা আসলে অ্যান্টিসিপেট করতে পারছে না, লং বল আসবে তার কাছে, কোন জায়গায় আসছে, কিভাবে আসছে, অ্যান্টিসিপেট করতে পারছে না। সো দিন শেষে ইট ওয়াজ অ্যান অ্যাভারেজ পারফরমেন্স তার কাছ থেকে। তারপরেও আমি ফাহমিদুলকে 5.5 দিতে চাই 10-এ। আমরা ফাহিমের কাছে যাই, ফাহিম 4.5 দিচ্ছি আমি তাকে। সোহেল রানার চেয়ে একটু বেশি ভিজিবল ছিল, বাট অলসো নট ফর দ্য রাইট রিজনস। ফাহিমের আজকের পারফরমেন্স আমার মনে হয় ভিয়েতনামের ম্যাচের থেকেও ডিসঅ্যাপয়েন্টিং ছিল বলা যায়। কারণ এই টিমটার মধ্যে যেহেতু রাকিব নাই, যেহেতু কোনো প্রপার ফরওয়ার্ড নাই, তার উপরেই কিন্তু মূল দায়িত্বটা পড়ে যায় যে ফরওয়ার্ড লাইনটাকে লিড করা এবং গোল দেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করা। বাট ফাহিমের আজকের পারফরমেন্সটাও একেবারে ভালো ছিল না ফ্রম দ্য লেফট। বেশ কয়েকবার বাজে ফার্স্ট টাচ, বেশ কয়েকবার বল রিসিভ করার সমস্যা, বেশ কয়েকবার ভুল পাস, আর যে শুটিং করেছেন তিনি, যে শটগুলো নিচ্ছিলেন সেগুলো তো একেবারেই কি বলবো, মানে দর্শকদের টার্গেট করে শট নিচ্ছিলেন। সো এটা ডিসঅ্যাপয়েন্টিং একটা দিন গেছে তার জন্য। 4.5 ফর ফাহিম। এরপরে আমরা আসি মোরসালিনের কাছে, যিনি লাইনটা লিড করেছেন, নাম্বার 9 বাংলাদেশের। তারও কিছু মিস পাস আমরা দেখেছি, তবে তার পজিশনিংটাই সবচেয়ে বড় সমস্যার জায়গা আর কি। তিনি যেহেতু আউট অ্যান্ড আউট নাম্বার 9 নন, স্ট্রাইকার নন, অনেক সময় তিনি ডিপে এসে খেলার সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করছিলেন, পাসিং করার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানেও আসলে মিস পাসই করছিলেন, বলটা আসলে দিয়ে দিচ্ছিলেন অপোনেন্টকে। তো তার জন্য একটা ভালো দিন যায়নি ওভারঅল। মোরসালিনকে আমি দিব 10-এ 5। বেঞ্চ থেকে যারা এসছেন বেশ ইমপ্রেসিভ ছিলেন, দুজনের কথা বলতে পারি। বিশ্বনাথ ঘোষ 6.5/10 দিব তাকে। তিনি আসার পরে তিনি যে আসলে লং থ্রো থেকে একটা থ্রেট, সেটা তিনি প্রমাণ করেছেন। হামজার জায়গায় তাকে ওই ডিফেন্সিভ মিড বা দুই সেন্টার ব্যাকের মাঝখানে দাঁড় করানো হয়েছিল, সেখানেও তার পারফরমেন্স বেশ ভালো ছিল শেষের দিকটায়, এবং অ্যাটাক বিল্ড আপ করাতে তার পাসিং রেঞ্জটাও বেশ ভালো দেখিয়েছেন তিনি। মিরাজুলের কথা বলতে পারি, অ্যাজ আ ফরওয়ার্ড তিনি নেমেছিলেন মোরসালিনের জায়গায়, দুর্দান্ত খেলেছেন মিরাজুল, তার জন্য অবশ্যই অ্যাপ্রিসিয়েশন থাকবে। 6.5/10। প্রায় একটা গোল দিয়ে দিয়েছিলেন, তার ক্যারিয়ারের প্রথম গোল হতো বাংলাদেশের জার্সিতে। হামজার একটা চমৎকার ক্রস, সেটা তিনি পেছন থেকে এসে পাটা দিয়ে ফেলেছিলেন, অলরেডি বারে লেগে বলটা বেরিয়ে গেছে, ভেতরে ঢুকলেই কিন্তু বাংলাদেশ 1-1 গোলের হয়তো সমতায় যেতে পারতো। সো মিরাজুলকে 6.5 দিচ্ছি। বাদ বাকি যারা এসছেন খুব বেশি সময় খেলেননি, সুযোগ পাননি খেলার, সে কারণে তাদের সবাইকে 6 করে দিচ্ছি। ইমন 6/10, কাজেম শাহ 6-10-এ, রহমত মিয়া তিনিও 10-এ 6 পাচ্ছেন। সো ওভারঅল এই হচ্ছে আমার র্যাঙ্কিং। আপনারা জানিয়ে দিতে পারেন যে এই ওভারঅল স্কোয়াডের যে খেলোয়াড়রা খেলেছেন আজকের ম্যাচে সিঙ্গাপুরের এগেনস্টে, কাকে 10-এ কত দেবেন। হাভিয়ার কাবরেরার জন্য আমার শেষ র্যাঙ্কিং, সেটা হচ্ছে 6, 10-এ 6, কারণ তিনি আজকে ব্রেভ হয়েছেন। তিনি আজকে 5 অ্যাট দ্য ব্যাক খেলাননি, 4 অ্যাট দ্য ব্যাকই খেলেছেন। তবে তার স্টার্টিং লাইন আপ চয়েসে আমার বেশ কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনেবল জায়গাগুলো আসলেই
তিনি করেছেন বলেই হয়তো রেজাল্টটা বাংলাদেশের পক্ষে আসেনি, আসতেই পারতো। এফোর্ট ভালো ছিল, রেজাল্ট আসেনি, প্রবাবলি সেটা কোচেরও একটা বড় দায়। তার স্টার্টিং 11, তার চয়েসেস অফ প্লেয়ার্স ইন ডিফারেন্ট পজিশন, সেটা নিয়ে এখনও তার চিন্তাভাবনা ডেফিনেটলি করতে হবে। জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের র্যাঙ্কিং কেমন হবে কাবরেরার জন্য। বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা খেলে ফেলেছে, আমরা সামনে সাফের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের এই ন্যাশনাল টিম সাফ খেলবে এবং সেই সময়টা নিশ্চয়ই আবারও ন্যাশনাল টিম ফুটবল নিয়ে অনেক আলোচনার স্কোপ থাকবে আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।